শুরু হচ্ছে আজকের আমাদের এপিসোড ইনশাল্লাহ এসআর অ্যাক্ট। শুরু করছি পরম করুণাময় আল্লাহর নাম নিয়ে। সো দেখতে পাচ্ছি আমাদের একটা লেডি জাস্টিস, এখানে দেখতে পাচ্ছি লেডি জাস্টিস। আমরা শুরু করছি আজকে কিভাবে আমরা পড়বো এসআর অ্যাক্টটা। তো প্রথমে আমাদের বলে রাখা ভালো, এসআর অ্যাক্ট মানে কি। সবাই সংক্ষেপে এটাকে এসআর অ্যাক্ট বলে, তাই না? এসআর স্পেসিফিক রিলিফ অ্যাক্ট, সুনির্দিষ্ট প্রতিকার আইন। সো আসুন আমরা এই সুনির্দিষ্ট প্রতিকার আইন শেখার জন্য আমাদের মূলত প্রশ্ন কিভাবে শিখতে হয় এই বিষয়গুলো। এই আইনটা আমরা প্রথমে যেটা পড়ব, এই আইনের খণ্ড কয়টা আছে? তিনটা। এই আইনের খণ্ড কয়টা আছে? এই তিনটি খণ্ড হওয়ার কারণ হচ্ছে এখানে তিনটা বর্ণ আছে। দেখো এখানে কয়টা বর্ণ আছে? তিনটা, খ, মূর্ধন্য আর ড। এই জন্য তিনটা বর্ণর জন্য আমরা দেখতে পাচ্ছি যে এই আইনের খণ্ড কয়টা? তিনটি। এই আইনের খণ্ড কয়টা? তিনটি। পরীক্ষায় যদি আসে এই আইনের খণ্ড কতটি? এই মেয়েটার নাম, এই মেয়েটা দেখো পাষাণের মতো হয়ে আছে, এই জন্য এখানে বলতেছি প্রাসনী। এই জন্য এই মেয়েটাকে বলতেছি আমরা প্রাসনী। আমরা দেখেছি যে ও পাষাণী বলে যাও কেন ভালোবাসনি, এলা বলি না আসিফ? তো এইরকম ও প্রাসনী, এই যে প্রাসনী। তো এখানে এই আইনটা হচ্ছে তিনটা খণ্ডে বিভক্ত। প্রাতে হচ্ছে প্রাথমিক খণ্ড। প্রাতে কি? প্রাথমিক খণ্ড। এই এখানে আমরা বুঝাতে চেয়েছি যে এটা প্রাথমিক খণ্ড। এই প্রাথমিক খণ্ড কত থেকে কত ধারা। এরপরে হচ্ছে সুতে হচ্ছে সুনির্দিষ্ট প্রতিকারের যে খণ্ডটা, সুনির্দিষ্ট প্রতিকার সুতে আমরা বুঝাইছি। এরপরে আমরা দেখতে পাচ্ছি এটা কত থেকে কত ধারা, এইটা কত থেকে কত ধারা। আর নিতে হচ্ছে নিরোধক প্রতিকার। নিতে আমরা দেখতে পাচ্ছি এখানে নিরোধক প্রতিকার। তো এই আইনের খণ্ড যদি কয়টা বলা হয়, আপনি উত্তর কি করবেন? নিরোধক প্রতিকার কত থেকে কত ধারা। তাহলে আমরা এই আইনে দেখতে পেয়েছি যে টোটাল ধারা, টোটাল যে ধারাটা সেটা হচ্ছে কটা? 57টা ধারা, তাই না? এই আইনটা টোটালটা 57টা ধারা। এই আইনটা কি ধরনের আইন সেটা আমরা একটা কনসেপ্ট নিয়েছি সুদ শব্দটার থেকে। সুতে সুনির্দিষ্ট প্রতিকার, দণ্ডবিধি, এইগুলা হচ্ছে সাবস্টেন্টিভ ল বা তত্ত্বগত আইন, তাই নয় কি? তত্ত্বগত আইন। এই আইনটা তাহলে তত্ত্বগত আইন। এখন বিষয় হচ্ছে টোটাল 57টা ধারা, তে আমরা খণ্ড সংখ্যা দেখলাম, ভাগ করে নিলাম তিনটা। সেটা মনে রাখার উপায় হচ্ছে প্রাসনী। প্রাতে কি? প্রাথমিক বিষয়াবলী। যে এই প্রাথমিক বিষয়াবলী কত থেকে কত আমরা জানি, 1 থেকে 7 ধারা পর্যন্ত এই ভদ্রলোকগুলা চুপ করে বসে আছে। এবার তাহলে সুনির্দিষ্ট প্রতিকার কত থেকে কত ধারা আমরা জানি। সুনির্দিষ্ট প্রতিকার হচ্ছে 8 থেকে 51 ধারাতে বসে আছে। এরপরে নিরোধক তাহলে 52 থেকে শুরু করে 57 পর্যন্ত বসে আছে। তাহলে মোটামুটি আমরা একটা কনসেপ্ট ভিতরে নিতে পারছি যে প্রাসনী শব্দটার সাথে একটা আইনের সম্পর্ক দেখতে পাচ্ছি আমরা। পাষাণী, হ্যাঁ, ক্লিয়ার? তাহলে পরীক্ষায় যদি আসে যে সুনির্দিষ্ট প্রতিকার আইনের খণ্ড কতটি দিয়ে যদি অপশন দেয়, 2টি, 3টি, 4টি, উত্তর কি হবে? 2টি, 4টি বা 3টি বা 5টি, উত্তর কি হবে? 3টি। পারবো কিনা সেটা মনে রাখার উপায় কি বলেন তো? প্রাসনী। তাহলে সেটা মনে রাখতে পারবো কিভাবে আমরা? প্রাসনী। এই প্রাসনী যদি হয় তাহলে প্রাসনী হলে কি পাপ হয়ে যাবে? এই তিনটা খণ্ড। প্রাথমিক বিষয় বলে কত থেকে কত? 1 থেকে 7 ধারা। আর সুনির্দিষ্ট প্রতিকার আছে 8 থেকে 51 ধারা। আর নিতে নিরোধক প্রতিকার 52 থেকে 57। এখানে একটু কথা আছে, এখানে আবার ব্যাপার আছে, কিছু ধারা বাতিল করা হয়েছে, সেইটা কিন্তু আমাদের বোঝা ভালো বলে আমরা মনে করছি। এখানে বাতিল কিন্তু আছে 45 থেকে 51 ধারা পর্যন্ত। এগুলো কিন্তু নাই, এগুলো না ফেরার দেশে চলে গেছে। ক্লিয়ার? তাহলে যদি বলে 45 থেকে 51 যে কোন ধারাটি জীবিত নেই বা না ফেরার দেশে চলে গেছে, এরকম যদি একটা 1 নম্বর কোশ্চেন করে যে নিচের কোন ধারাটি বাতিল করা হয়েছে, এরকম যদি একটা কোশ্চেন করা দেয়, নিচের কোন ধারাটি জীবিত নাই, মরে গেছে, নিচের কোন ধারাটি কার্যকর নেই, আন্দাজে একটু ঘুরাচ্ছে, তো বাতিল করা হয়েছে। তো সেক্ষেত্রে যদি আমরা একটু চিন্তা করি,
অপশন কিন্তু এভাবে দিতে পারে, পারে না? অপশন দিয়ে বলতে পারে এরকম যে আহ, তখন কিন্তু দেখা যাচ্ছে যে তারা কিন্তু 33 বসাচ্ছে, ইচ্ছা মতো বসাচ্ছে, 42 বসাচ্ছে, আবার দেখা যাচ্ছে 44 বসাচ্ছে, হুট করে দিয়ে দিল 46। উত্তর কিন্তু 46, কারণ আমরা দেখতে পাচ্ছি যে 45 থেকে 51 পর্যন্ত কিন্তু নাই। তাহলে আনসারটা কি করে আসবো আমরা? মনে থাকবে? হুম, আচ্ছা, এটা কি মনে থাকবে কিনা? থাকবে কিনা? থাকবে? বাহ, খুবই সুন্দর। তাহলে তো মনে থাকলে খুবই সুন্দর। নেক্সটে আমরা চলে যাব। আমরা আহ, এখান থেকে যদি প্রশ্ন আসে এই আইনের খণ্ড কতটি, আমরা কি করব আসলে? অধ্যায় কিন্তু 10টা। আমরা অধ্যায়ে যাব। সেক্ষেত্রে আমরা যদি একটু চলে যাই ভিন্ন জায়গায়, খণ্ড কতটি যদি বলি আমরা কি উত্তর করতে পারবো বাবা? খণ্ড কতটি আমরা উত্তর কি করতে পারবো? আমরা কিন্তু 3টা খণ্ড আমরা দেখাতে পারবো। এবার যদি স্পেসিফিক রিলিফ ফ্যাক্ট, দিস ইজ দ্য পিকচারিয়াল প্রেজেন্টেশন স্কিলস। আমরা জানি পিকচারিয়াল, পিকচার আমাদের ভদ্রলোক ব্রিটিশরা ফটো বলে নাকি, আর আধুনিক ইংলিশ কি পিকচার নাকি? তো যাই হোক, এই যে সুনির্দিষ্ট প্রতিকার আইনে আমরা কিন্তু শিখে আসলাম খণ্ড। এবার আমরা একটু অধ্যায়ের দিকে যদি একটু মুখটা ফিরিয়ে নেই, সেখানে আমরা দেখতে পাই যে অধ্যায় কতটি। আমরা স্পেসিফিকে পাই 8টা বর্ণ, আর রিলিফের প্রথম আর অ্যাক্টের প্রথম, তাহলে টোটাল এখানে বর্ণ পাই 10টা। তাহলে এইখানে অধ্যায় কিন্তু আছে 10টি। কিভাবে চিন্তা করবো? স্পেসিফিকে আছে কয়টা? আর এখানকার রিলিফের 1 আর এখানকার 1, তাহলে কতটা হলো? আচ্ছা, সুনির্দিষ্ট প্রতিকার যদি আমরা এখান থেকে চিন্তা করি, সুনির্দিষ্ট প্রতিকার, এখানে কয়টা বর্ণ আছে? সুনির্দিষ্ট প্রতিকার 1 2 3 4 5 6 7 8 9 10। তার মানে এখান থেকেও একটা কনসেপ্ট নিতে পারছি যে একার উকার হিস্যিকার বাদ দিয়ে, তার মানে এত শিখারই দরকার নেই। আমরা যদি এখান থেকে একটা কনসেপ্ট গ্রো করি ভিতরে, আমাদের মস্তিষ্কে যদি গ্রো করে ফেলি যে এ আইনে অধ্যায় আছে 10টি, কিন্তু আমরা কি শিখে আসলাম? খণ্ড কয়টা শিখে আসলাম? 3টি। কিভাবে শিখলাম? যে খণ্ডের 3টা বর্ণ, 1টা বর্ণ, 2টা বর্ণ, 3টা বর্ণ। তাহলে খণ্ডটা আমাদের কিন্তু মনে থাকা খুবই সহজ, তাই না বাবা? খুবই সহজ। এবার আমরা দেখব এই আইনের সত্যিকার অর্থে অধ্যায় কতটি। অধ্যায় হচ্ছে 10টি। কোন অধ্যায় কি বসে আছে এটাই আমাদের মুখ্য বিষয়। তাহলে প্রথমে আমরা পেলাম প্রাশনী, তাই না? এবার যদি আমরা পাই দীপু কাঁদে, কি কাঁদে? তাহলে প্রাশনী আমরা যদি চিন্তা করি, একটু চিন্তা করি, এই ভাগ থেকে চলে আসি, একটু খেয়াল করি, একটু দেখি, একটু আমরা যদি এখানে চিন্তা করি যে এই জায়গাটা থেকে একটু যদি কনসেপ্ট আমরা গ্রো করি, ভিতরটা থেকে একটু চিন্তা করি যে এই জায়গাটা থেকে ছবিটার একটু চিন্তা করি, তো তখন কতই না সুন্দর হয়ে যায়। আমরা এখান থেকে যদি ছবিটা নিয়ে দিই, তাহলে ছবির সাথে একটা মিল করে যদি আমরা একটু পড়ি, যেটা বাংলাদেশের ভূখণ্ডে ল ডক্টর ছাড়া কিন্তু সম্ভব না। অনেকেই কোচিং এ ক্লাস নিচ্ছে, তাদের সাথে একটু যদি মিল করা যায়, আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি এই মেয়েটার নাম যদি আমরা প্রাশনী দিয়ে দিই, কেমনটা হয়ে যায় বাবা বলো তো? এই মেয়েটার নাম দিয়ে দিলাম প্রাশনী। ও প্রাশনী বলে যাও কেন ভালোবাসনি। তার মানে এখানে এই প্রাশনী দ্বারা আমরা মিন করেছি খণ্ড হচ্ছে 3টি। তাহলে প্রাশনী তো আমরা বুঝে গেছি। এবার এই সন্তানটার নাম আমরা দিয়ে দিচ্ছি দীপু। এই সন্তানটার নাম দীপু। তাহলে আমরা কিন্তু একটা কনসেপ্ট গ্রো করতে পারি যে খণ্ড যেহেতু হয়ে গেল, তাহলে আমরা এখন বলতে পারি অধ্যায় 10টা শিখতে পারি এই ছবির আলোকে, যেটা হৃদয় থেকে বিগলিত হয়ে নষ্ট হয়ে যাবে না। আমরা যদি এই 10টা অধ্যায় চিন্তা করি, এখান থেকে দেখতে পাচ্ছি প্রাশনী তো পাষাণীর মতো আচরণ করতেছে, তারপরে একটু আদর করতেছে। দীপু, এই ছেলেটার নাম দীপু। তাহলে আমরা কিন্তু বলতে পারি, এমনটা বলতে পারি বাবা, একটু দেখো তো, যে এরকম বলতে পারি না, প্রাশনী দীপু কাঁদে, দীপু কাঁদতেছে না, মিলতেছে না? প্রাশনী দীপু কাঁদে, রাধ ঘরি বানিয়েছি, রাধ ঘরি বানিয়েছি, তাই না বাবা? এভাবে শিখতে গেলে আপনাদের কতই না সুন্দর। সো আমাদের
নাম্বারে তাড়াতাড়ি যোগাযোগ করেন, স্ক্রিনে দেওয়া নাম্বার যদিও আছে 01783643174, এই নাম্বারে তাড়াতাড়ি আমাদের জেনারেল ব্যাচ, স্পেশাল ব্যাচ এবং কন্ট্যাক্ট ব্যাচে ভর্তি চলছে। তাড়াতাড়ি যদি লুফে নিতে চান, তাহলে আমরা এখান থেকে যে একটা কনসেপ্ট ভিতরে নিতে পারি, যে আমরা বলতে পারি, একটু আমার সঙ্গে বলো তো বাবা, প্রাশুনি দীপু কাঁদে হ্রদ ঘড়ি বানিয়েছি। প্রাশুনিতে আমরা প্রাথমিক বিষয় বলি 1 থেকে 7 দেখেছি, শুরুতে সুনির্দিষ্ট প্রতিকার 8 থেকে আমরা 51-তে দেখেছি, নিরোধক প্রতিকার আমরা 52 থেকে 57-তে দেখেছি, দীপুতে দখল পুনরুদ্ধার আমরা 8 থেকে 11-তে দেখেছি, কাতে চুক্তির কার্য সম্পাদন দেখেছি 12 থেকে 30 ধারাতে। এরপরে দতে হচ্ছে দলিল কত সংশোধন, দলিল সংশোধন দেখেছি 31 থেকে 34-এ বসে আছে, চুক্তি রদ আছে 35 থেকে 38-এ বসে আছে, এরপরে দলিল বাতিল আছে 39 থেকে আমরা দেখেছি 41-এ, এবারে ঘৌতে ঘোষণামূলক মামলা আছে 42 থেকে 43, রিতে রিসিভার আছে 44-এ, বাতে বাতিল আছে 45 থেকে 51-তে, এবারে নিষেধাজ্ঞা আছে 52 থেকে 53-তে, এবার চিরস্থায়ী নিষেধাজ্ঞা আছে 54 থেকে 57 পর্যন্ত। কি সৌন্দর্য! আবারও আমার সাথে, প্রাশুনি দীপু কাঁদে হ্রদ ঘড়ি বানিয়েছি, প্রাশুনি দীপু কাঁদে হ্রদ ঘড়ি বানিয়েছি, ও প্রাশুনি দীপু কাঁদে হ্রদ ঘড়ি বানিয়েছি, ও প্রাশুনি দীপু কাঁদে। Now the twirling approach in terms of the what exactly the recovering position of prayer. So how can you actually discuss in terms of English prayer and recovery of position of prayer with specific performance of contract and then rectification of instrument and rescission of contract and then cancellation of instrument and declaratory degree appointment of receiver, and then this is omitted. And not only that, this is the injunction generally this is prescribed in section 52 to 53, and the perpetual injunction which will be prescribed and which will be discussed in that very section 54 to 57. This is totally emerging system in this respect. This is প্রাশুনি, ইংলিশে বলতে চাইলে ইংলিশে বলতে পারবে, বাংলা বলতে চাইলে বাংলা বলতে পারবে, and that's why this is the best law academy in the world. Whether this is the systematic way, why this is the primary concept, and section 1 to 7 will be discussed in this regard, and then what exactly specific what consider relief that can be found in under section 8 to what exactly the 51, and not only that, this is the preventive relief which will be found under section 52 to the what exactly from 52 to 57. So this is the highlighting approach, but unfortunately here the systematic way in terms of the recovering position of February that under this is found under section 8 here 11. This is totally emerging system in terms of the recovering position of February. So যেভাবেই তুমি শিখতে চাও না কেন, whether this is the Bangla version English, no matter how howsoever, so the systematic way in this regard, this is the প্রাশুনি। এই মেয়েটার নাম কি? আবারও বলি, এই মেয়েটার নাম কি? প্রাশুনি। সো এই পাশানি, ও পাশানি বলে যাও কেন ভালোবাসনি, মুছে দিয়ে যাও তুমি ওই চোখের পানি। এই প্রাশুনি, এই ছেলেটা কি কাঁদতেছে না বাবা? এই ছেলেটার নাম দীপু। প্রাশুনি এই জন্য এখানে কি করতেছে? দীপু কাঁদে হ্রদ ঘড়ি বানিয়েছি, হ্রদ ঘড়ি বানিয়েছি। লক্ষ্য রাখেন, দীপুতে দখল পুনরুদ্ধার, দতে দখল, পুতে পুনরুদ্ধার, দখল পুনরুদ্ধার আছে 8 থেকে 11-তে। লক্ষ্য রাখুন 8 থেকে কততে? 11-তে। এরপরে কাতে কি? চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন 12 থেকে 30, কাতে কার্য সম্পাদন। আর দতে দলিল সংশোধন কত? 31 থেকে 34। এরপর রতে কি? রদ আছে, চুক্তি রদ আছে 35 থেকে 38। এরপর দলিল বাতিল আছে 39 থেকে কত? 41। এরপর ঘৌতে তো বুঝাই যাচ্ছে ঘোষণামূলক ডিগ্রি 42 থেকে 43, আর রিতে দেখাই যাচ্ছে যে রিসিভার 44 তত্ত্বাবধায়ক, আর বাতে তো বাতিল
45 থেকে 51 পর্যন্ত এগুলা নাই। আর নিতে নিষেধাজ্ঞা আছে কত, 52 থেকে 53। আর চিরস্থায়ী নিষেধাজ্ঞা আছে কোথায় বাবা, 54 থেকে 57। এই হচ্ছে আমাদের সিস্টেমেটিক ওয়ে। সো ভর্তির জন্য এখনই কল করুন 017836434174 এই নাম্বারে, স্ক্রিনে দেওয়া নাম্বারে। যারাই যে প্রিপারেশন নেয় না কেন, যেটা হচ্ছে সেটা হতে পারে বার কাউন্সিল, জুডিশিয়ারি, সেটা হতে পুলিশ পদোন্নতি, এলএলবি অনার্স, এবার হচ্ছে প্রত্যেকটা জায়গায় এবং 2 বছরের প্রত্যেকটা জায়গাতে আমরা একটু পারফর্ম করতে পারি। সো এখন আমরা একটু প্রশ্ন করবো বাবা, দেখি যে আমরা যদি বলি সুনির্দিষ্ট প্রতিকার কোন খণ্ডের বিষয়। বাহ, এবার যদি বলা হয় বাবা যে রিসিভার কোন ধারায় পাওয়া যায়, রিসিভার 44, এই যে রি হচ্ছে 44। সো এইটাকে কিন্তু একটা সন্তান বলতে পারছে না। সো এই যে সিস্টেম, যে প্রাশনী দীপু কাঁদে, আমি সবই বলতে পারছি, বাট ইউ হ্যাভ নো কনসেপ্ট অ্যাট অল। হাউ ক্যান ইউ অ্যাকচুয়ালি ডিসকাস অন দিস পয়েন্টস। দীপু মিন দখল পুনরুদ্ধার, দখল পুঁতে পুনরুদ্ধার 8 থেকে 11 স্থাবর সম্পত্তি। এবং এই যে দখল পুনরুদ্ধার করবে, এটা কোন কোন সম্পত্তির, স্থাবর সম্পত্তির এবং অস্থাবর সম্পত্তির। স্থাবর সম্পত্তির খেলা আছে 8 আর 9, আর অস্থাবর আছে 10 আর 11। এই হচ্ছে আমাদের দখল পুনরুদ্ধার শেষ। ক্লিয়ার, বোঝা যাচ্ছে কিনা? তার মানে এই ছবিটা দেখে কি আমরা বুঝতে পারছি কিনা? প্রাশনী, এই মেয়েটার নাম কি? প্রাশনী। এই ছেলেটার নাম কি? দীপু। তাহলে আমরা কি বলতে পারি? প্রাশনী দীপু কাঁদে রোদ ঘরি বানিয়েছি, বলো তো আমার সাথে, প্রাশনী দীপু কাঁদে রোদ ঘরি বানিয়েছি। বাতে কি? বাতিল। আমি এটা বিলুপ্ত এখানে হয়েছে এক্স্যাক্টলি। তো এইটা কত থেকে কত? 45 থেকে 51 মনে থাকবে? প্রাশনী দীপু কাঁদে। পরীক্ষায় যদি আসে এই আইনের খণ্ড কতটি, এই আইনের অধ্যায় কতটি? ওয়াও, শাবাশ। পারবো কিনা? পারবো কিনা? পারবো বাবা। প্রাশনী দীপু কাঁদে রদ ঘরি বানিয়েছি, ও আবির ঘরি কিনে, ও আবির ঘরি কিনে, টিং ডিং 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 ডিং। নেক্সট যেটা আসবে সেটা আমরা চলে যাই। নেক্সট যেটা আসবে, এই যে আমরা যদি এখান থেকে একটু চিন্তা করি বাবা, একটু দেখো তো, এই কোশ্চেনটা আবার আসবে। দেখো এখান থেকে এই কোশ্চেনটা আসবে, সেটা হচ্ছে কি, লা রা 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 রা। বলো, প্রাশনী দীপু কাঁদে রদ ঘরি বানিয়েছি, টিরি ডুরু রু 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 রু, টিরি ডুরু রু 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 রু, টিরি ডুরু রু রু রু, রা 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 না 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 না। প্রাশনী ও আবির ঘরে কিনে, ও আবির ঘরে কিনে। লেটস হ্যাভ আ লুক হিয়ার। এই কোশ্চেনটা এখান থেকে আসতে পারে। আমরা দেখতে পাচ্ছি এখানে একটা সন্তান আমরা দেখতে পাচ্ছি, এই ছেলেটার নাম আবির। এই ছেলেটার নাম কি বাবা? আবির। আর এখানে দোকানে গেছে বসুন্ধরা মার্কেটে, এই মেয়েটার নাম মিথিলা। এখান থেকে একটা ঘড়ি কিনতেছে। এই চিত্রটা আমাদের এসআর অ্যাক্টের 5 ধারার সাথে জড়িত। এই চিত্রটা এসআর অ্যাক্টের কত ধারার সাথে জড়িত বাবা? 5 ধারা বুঝার ক্ষেত্রে কিভাবে সেটা আমরা যদি বলতে পারি, একজনকে বলতেছে আবির এখানে কি করছে, এই যে ঘড়ি কিনতেছে, তাহলে আমরা বলতে পারছি
ও আবির ঘড়ি কিনে, ও আবির ঘড়ি কিনে, প্রাশুনি দীপু কাঁদে, রাত ঘড়ি বানিয়েছি। ও ডিং 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 ডিং। তার মানে এই আইনে 5 ধারাতে সুনির্দিষ্ট প্রতিকার দেওয়া হয় 5 ভাবে, 5টি উপায়। এই 5টি উপায় আমরা দেখতে পাই সেখানে। সেটা কি? অতে একটা উপায়, আতে একটা উপায়, বীর থেকে, ঘৌ থেকে, রি, এই 5টা উপায় আমরা পেয়ে যাই। সে 5টা উপায়কে 1, 2, 3, 4, 5টি উপায় আমরা পেয়ে যাই। এখন যদি সেটাকে আমরা একটু ব্যাখ্যাতে চলে আসি, এই জায়গাটাতে এই অটাকে আমরা দেখতে পাচ্ছি অতে অর্পণের মাধ্যমে। আমরা দেখতে পাচ্ছি একটা জিনিস, কোর্ট, এই ভদ্রলোক কোর্ট, সেটা কিন্তু নিয়ে অর্পণ করা, ডেলিভারির মাধ্যমে, দ্যাট দ্য ডেলিভারিং প্রসেস, ইংলিশও আসতে পারে, ডেলিভারির মাধ্যমে, এই অর্পণের মাধ্যমে কিন্তু একটা সুনির্দিষ্ট প্রতিকার কি করা যাচ্ছে, দেওয়া যাচ্ছে। এবার আতে দিকে আমরা যদি তাকাই, এই আদেশের মাধ্যমে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে একটা সুনির্দিষ্ট প্রতিকার দেওয়া যাচ্ছে। এরপরে যদি আমরা বীরের দিকে একটু তাকাই, বিরত রাখার মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি বিরত রাখার মাধ্যমেও কিন্তু একটা সুনির্দিষ্ট প্রতিকার দেওয়া যায়। এরপরে আমরা যদি এদিকে একটু মুখ ফিরে নেই, ঘোষণামূলক ডিগ্রির মাধ্যমে কিন্তু আমরা ঘোষণামূলক মামলা করতে পারি। এই ঘোষণামূলক ডিগ্রি দেওয়ার পরেও কিন্তু একটা সুনির্দিষ্ট প্রতিকার নেওয়া যাচ্ছে। এরপরে যদি আমরা রির দিকে তাকাই, রিসিভার বা তত্ত্বাবধায়ক নিয়োগের মাধ্যমেও কিন্তু সুনির্দিষ্ট প্রতিকার দেওয়া যাচ্ছে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এই সৌন্দর্য আপনাকে এনে দিল ল ডক্টর, the best law academy in the world. Law Doctor is the best law academy in the world. Just ask yourself, this is the law academy through which you can easily comprehend the laws, not the what exactly the erroneous discussion in the online dunya. Let's have a look here. সো এই জায়গাটা থেকে যদি একটা কনসেপ্ট আমরা ভিতরে নিতে চাই, এই সন্তানের নাম আবির। আবিরকে বলতেছে 5 ধারা শিখতে গিয়ে, ও আবির ঘড়ি কিনে, ও আবির ঘড়ি কিনে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি বিরত রাখা এটা হচ্ছে নিষেধমূলক। আমরা দেখতে পাচ্ছি বিরত যখন একটা কোর্ট রাখতেছে, তাহলে নিষেধাত্মক, এখানে নিষেধাত্মক বিরত রাখতেছে একটা জিনিস, তাই না বাবা? একটা। তাহলে নিষেধাত্মক প্রতিকার হচ্ছে একটি, নিষেধাত্মক প্রতিকার হচ্ছে একটি। যদি বলা হয় আদেশাত্মক কতটি বাবা? আদেশাত্মক কতটি? তো এই আদেশাত্মকের দিকে আমরা যদি একটু মুখ ফিরে নেই, তখন কিন্তু একটাকে মাইনাস করলে 5টার মধ্যে 4টি, এমনটাও হতে পারে। প্রশ্ন বলতে পারে যে আদেশাত্মক সুনির্দিষ্ট, এই যে কি বলে যে সুনির্দিষ্ট প্রতিকার দেওয়া যায়, হাউ দ্য স্পেসিফিক রিলিফ গিভেন, কিভাবে সুনির্দিষ্ট প্রতিকার দেওয়া যায়? 5টা উপায়, 1, 2, 3, 4, 5। এখন এই জায়গায় 3 নাম্বার জিনিসটাকে আমরা দেখতে পাচ্ছি বিরত রাখা, এটা নিষেধাত্মক। পরীক্ষায় এমনও হতে পারে যে নিষেধাত্মক সুনির্দিষ্ট প্রতিকার কতটি? উত্তর করবেন একটি, অপশন। আর যদি আদেশাত্মক কতটি? 4টি। এবার যদি বলে টোটাল কতটি? 5টি। So this is the systematic way through which you can easily answer the question, whether this is MCQ pattern or the written exam, that can be comprehended by you, whether yes or not. Of course yes. So এখান থেকে আমরা যে বৃত্ত থেকে বেরিয়ে গেলে, এই সন্তানের নাম আমরা কি বলেছিলাম বাবা বলো তো? আবির। এই সন্তানের নাম কি বলেছিলাম? দোকানদারের নাম মিথিলা। তাহলে এখান থেকে একটা কি কিনতেছিল সে? ঘড়ি কিনতেছিল। এই সেই দৃশ্যপট, এই দৃশ্যপট দ্বারা আমরা উপলব্ধি করতে পারছি, ও আবির ঘড়ি কিনে, ও আবির ঘড়ি কিনে। কিনতেছে না? একটা দোকানে যায় আবির কি ঘড়ি কিনতেছে না? তাহলে এই অতে কি বাবা এখন বলো তো আমাকে? অর্পণের মাধ্যমে। আতে কি বাবা বলো তো একটু? আর বীরতে কি বলো তো বাবা? হ্যাঁ। আর ঘোতে কি বলো তো বাবা? আর রিতে কি?
রিসিভার নিয়োগের মাধ্যমে, দ্যাট দ্য তত্ত্বাবধায়ক। রিসিভার যদি না বুঝতে পারি, তত্ত্বাবধায়ক সরকারের কথা মনে নাই, তত্ত্বাবধায়ক নিয়োগের মাধ্যমে। এই তত্ত্বাবধায়ক কিন্তু আমরা দিতে পারি, বাংলায় কোশ্চেন আসতে তত্ত্বাবধায়ক দিতে পারি। So this is the systematic way and this is the easiest way in the world how to study the laws. So বন্ধুরা, আমাদের নাম্বারে তাড়াতাড়ি যোগাযোগ করে ভর্তি হয়ে যান 01783643174, এই নাম্বারে ক্লিক করে তাড়াতাড়ি ভর্তি হয়ে যান, তাড়াতাড়ি। এবার একটা ক্যারিশম্যাটিক অ্যাপ্রোচে আমরা চলে যাচ্ছি, একদম দুর্দান্ত পারফরমেন্স। আসো তো বাবা, এই জায়গাটাতে আসো। একটা এই আইনের খেলাটা একটু দেখো, অল্প কিছু জানে অনেক তথ্য কিভাবে মনে রাখা যায় সেটাতে আমরা একটু যাব। অল্প কিছু জানে অনেক ভীষণ অনেক তথ্যে কিভাবে একটা মানুষ তথ্য মনে রাখতে পারে, কিভাবে সেটা আসুন আমরা এখান থেকে একটু কনসেপ্ট গ্রো করি ভিতরে। ধরো এই আইনে আমরা জানি, এটা কি আইন পড়তেছি বাবা? এসআর অ্যাক্ট পড়তেছি না? এই এসআর অ্যাক্টে লক্ষ্য রাখো, একটা সামান্য জিনিস পড়ে অনেক উত্তর করতে পারবো, সেখানে গেলে কতই না সুন্দর হয়ে যায়। আমরা যদি দেখতে পাই এই আইনে আমরা দেখতে পাচ্ছি এটা একটা কোর্ট, এটা কি একটা আদালত। এই আদালতে এই ছেলেটার নাম ধরেন এ, ও কিন্তু মামলা করেছে, ধরেন সে এমন চিন্তা করছে যে এই আইনে যে মামলা করেছে 9 ধারায়। কিসে মামলা করেছে বাবা? 9 ধারায়। এই 9 ধারায় মামলা করে এর প্রতিকারটা রিভিশন। এর প্রতিকার কি বাবা? রিভিশন। বাকি যত ধারা আছে বাকি আর তার থেকে সবগুলা হবে আপিল, সবগুলা হবে কি আপিল। তাহলে যদি বলা হয় 8 ধারায় কি চলে, 8 ধারায় কি চলে বাবা বলো? বাহ, শাবাশ বাঘের বাচ্চা। 8 ধারায় তাহলে কি চলে? প্রশনি দীপু কাঁদে রাত ঘড়ি বনিছি, ও আবির ঘড়ি কিনে, ও আবির ঘড়ি কিনে, টিং 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 টিং। কলাম কিবরিয়া ফোন দিছে, ওকে একটু এটা পাঠাই দেই, হোয়াটসঅ্যাপে দিয়ে দেই। তাহলে আমরা কি বুঝতে পারলাম বাবা? আমাদের মস্তিষ্কে কি আসলো বলো? যে এ আইনে যত ধারা আছে সেটা কি? আর এই আইনে 9 ধারায় রিভিশন চলে, বাকি সব ধারায় যেটাই আসুক 42 কি চলবে, 54 কি চলবে। বাহ, তাহলে এটা বুদ্ধিমানের কাজ না? এই ধরনের কিছু খেলা এই আইনে, যেটা লক্ষ্য রাখো এই আইনে যেটা অস্থায়ী নিষেধাজ্ঞাটা, শুধু এই যে অস্থায়ী নিষেধাজ্ঞা, এটা দরখাস্তের মাধ্যমে চাওয়া হয়। অস্থায়ী নিষেধাজ্ঞা কিসের মাধ্যমে চাওয়া হয়? দরখাস্তের মাধ্যমে। খেয়াল রাখো, এই যে ও চাচ্ছে দরখাস্তের মাধ্যমে চাইছে, আর বাকি যতগুলো আছে সেটা কিসের মাধ্যমে চাওয়া হয় বাবা? আরজির মাধ্যমে। কিসের মধ্যে চাওয়া হয়? আরজির মাধ্যমে। আর একটা বিষয় লক্ষ্য রাখো, আমরা যেটা বুঝাচ্ছি, কিবরিয়াকে একটু দিয়ে দিই বাবা, কিবরিয়া। আচ্ছা, আমরা তাহলে দেখতে পাচ্ছি যে এখানে একটা বিষয় লক্ষ্য রাখো বাবা, যে অস্থায়ী নিষেধাজ্ঞা সবসময় চাইতে হয় দরখাস্তের মাধ্যমে, আর কোর্ট সেটা প্রতিকার দেয় আদেশের মাধ্যমে। কিন্তু আরজির মাধ্যমে যেটা চাইবা, সেখানে কোর্ট প্রতিকার দিবে ডিক্রির মাধ্যমে। মনে থাকবে? হ্যাঁ, আদেশের মাধ্যমে আর প্রতিকার দিবে। আর বাকি যেগুলা মানে কি, বাকি বলতে কি, দলিল সংশোধন, চিরস্থায়ী নিষেধাজ্ঞা, বাধ্যতামূলক নিষেধাজ্ঞা, যত কিছু আছে এখানে। আমরা জানি যে সেখানে দখল পুনরুদ্ধার সম্পত্তির আছে না, ওই যে দীপু কাঁদে, ওটা পুরোটাই, এগুলো সবগুলো কি আরজির মাধ্যমে চাওয়া হয়। আর আরজির বিষয়বস্তু 9টা আমরা দেখেছি 7 আদেশের 1 বিধিতে, তাই না? 7 আদেশের কততে দেখেছি? 1 বিধিতে। তো খুবই ইজি কিনা বলো তো বাবা? তাহলে আমরা কি পেলাম দিন শেষে? যে এই আইনে একটা বিষয় লক্ষ্য রাখেন, 9 ধারায় কোর্ট ফি কিন্তু অ্যাড ভ্যালোরামের অর্ধেক। কি বাবা?
অ্যাড ভ্যালোরামের অর্ধেক। বাকি যতগুলো ধারা আছে সবগুলোই কিন্তু অ্যাড ভ্যালোরাম বা মূল্যানুপাতিক। অ্যাডভোকেট যেন মনে রাখো করো না, মূল্যানুপাতিক, শর্টকাটে লিখতেছি মূল্যানুপাতিক। কিন্তু এই 9 ধারায় মূল্যানুপাতিকের অর্ধেক, আর 42 ধারাতে এসে 300 টাকা ফিক্সড কোর্ট ফি, 300 টাকা ফিক্সড। কিন্তু 42 ধারা ঘোষণামূলক মামলা আনুষঙ্গিক প্রতিকার যদি আবার চাই ঘোষণামূলক মামলায়, তখন আবার কিন্তু অ্যাড ভ্যালোরাম কোর্ট ফি। এই জায়গাটা বুঝার একটা বিষয় আছে বলে আমরা মনে করছি, একটু খেয়াল করি। হ্যাঁ, আর 42 ধারায় হচ্ছে কোর্ট ফিস ফিক্স 300 টাকা, প্রত্যেকটা ঘোষণার জন্য 300। তাহলে দুটা ঘোষণা যদি চাই বাবা তাহলে কিন্তু 600, তিনটা চাইলে 900, এভাবে বাড়বে। আর এই ঘোষণামূলক মামলায় কোর্ট ফির যে বিষয়টা আমরা দেখতে পাই, সেখানে যদি আনুষঙ্গিক প্রতিকার চাই তখন কিন্তু আবার অ্যাড ভ্যালোরাম। ক্লিয়ার? স্থাবর সম্পত্তির ক্ষেত্রে 2% প্লাস 15% ভ্যাট, আর অস্থাবর হচ্ছে 2.5% প্লাস 15% ভ্যাট। সো বুঝতে পারছি যে আইনটা কিন্তু একটা সাহিত্যিক রসে ভরা, যদি বুঝতে পারি। আর যদি না বুঝতে পারি কেমন লাগে বাবা? বিরক্ত লাগবে কিনা? লাগবে কিনা? ওকে, লিখেছেন? লেখা শেষ? ওকে, লেটস হ্যাভ আ লুক হিয়ার। নেক্সট কোশ্চেন ইজ দ্যাট, তার মানে এখান থেকে একটা প্রশ্ন আসবে, এখান থেকে আসবে 9 ধারা, ঠিক আছে? এখান থেকে কোনটা আসবে? 9 ধারা। এরপরে আসেন আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটা ল্যান্ড আমরা দেখতে পাচ্ছি, এখানে পাচ্ছি না? একটা স্থাবর সম্পত্তি দেখতে পাচ্ছি তো নাকি? এখানে দেখতে পাচ্ছি না বাবা? এই যে এটা স্থাবর সম্পত্তি না, পাচ্ছি তো দেখতে? এইটাকে এখান থেকে একটা কোশ্চেন আসতে পারে, এখান থেকে একটা কোশ্চেন দিতে পারে। আমরা কিন্তু দেখতে পাচ্ছি একটা বাউন্ডারিতে স্থাবর সম্পত্তি, তাই না? মার্কিং করা। তাহলে এই যে স্থাবর সম্পত্তির যে মামলাটা আমরা করি, সত্য কিন্তু বাদীর ছিল, তো সেক্ষেত্রে আমরা কিন্তু 8 + 42 ধারায় মামলা করি, তাই না? সত্য আছে কিন্তু, কিন্তু যখন সত্য নাই, জাস্ট বেদখল করছে, তখন 9 ধারায় মামলা করতে হয়। এখানে কিন্তু দখল বেদখল প্রমাণ করতে হয়, দখল ও বেদখল প্রমাণ করতে হয়। আর কিন্তু সত্য নাই, অনেকদিন যাবত মনে করেন একটা বাড়িতে থাকতে দিয়েছে, পরে ও দাবি করে বসছে। তাহলে এই 842 কিন্তু এবারে রিটেনে ইম্পর্টেন্ট আসবে। তো এই 8 ধারায় আমরা দেখতে পাই যে শিখবো কিভাবে 8 ধারা স্থাবর সম্পত্তির দখল পুনরুদ্ধার। এটা কি সম্পত্তি বাবা বলো তো? এই সম্পত্তিটা কি? স্থাবর সম্পত্তি, তাই না? এই যে স্থাবর সম্পত্তির দখল পুনরুদ্ধার যদি আপনি করতে চান, তাহলে আপনি কি করবেন? দখল পুনরুদ্ধারের সময় তামাদি কি সিস্টেম, কি করা যাবে, এইটা যদি আপনি করতে চান, তাহলে সিস্টেম হচ্ছে আপনাকে কিন্তু সহজে একটা বুদ্ধি করা লাগবে। সেটা হচ্ছে, একটু খেয়াল করো, 12-142 মুবিদ লেখো, 12-142 মুবিদ, 12-142 মুবিদ আপিল করে 8 ধারায়, এক লাইনেই পড়া শেষ। আপিল করে 8 ধারায়। 8 ধারা মানে এসআর অ্যাক্টের 8 ধারা। সেখানে কি আছে? স্থাবর সম্পত্তির দখল পুনরুদ্ধার। এই যে স্থাবর সম্পত্তির দখল পুনরুদ্ধার 8 ধারা গেল। এবার প্রতিকার কি? আপিল। এরপরে কি? 12 কি মামলা করতে হবে? 12 বছরের মধ্যে। এই 12 বছরের মধ্যে যে মামলা করতে হবে, এই যে 142, এটা অনুচ্ছেদ। কোন অনুচ্ছেদ বাবা? এটা তামাদি আইনের অনুচ্ছেদ। ভালোবাসা মর্গেজ রেখেছি, তামাদি হয়ে গেছে সময়ের স্রোতে। এই 1908 তামাদি আইনের 142 সেই রিফ্লেকশন আমরা দেখতে পাই। এরপরে মুতে হচ্ছে, এর কোর্ট ফি হচ্ছে মূল্যানুপাতিক, অ্যাড ভ্যালোরাম কোর্ট ফি, মূল্যানুপাতিক কোর্ট ফি। এরপরে বিতে কি? বিতে আমরা দেখতে পাচ্ছি বিবেচনামূলক ক্ষমতা এটা নয়। এটা কি ক্ষমতা নয়? বিবেচনামূলক ক্ষমতা নয়। আর দতে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এটা দখলের অধিকারী ব্যক্তি কিন্তু এটা মামলা করতে পারবে, দখলের অধিকারী ব্যক্তি। তাহলে আমরা কি পেলাম দিন শেষে?
আমরা আরেকটা বিষয় লক্ষ্য রাখি যে এই 9 ধারাও কিন্তু বিবেচনামূলক ক্ষমতা নয়। দিস ইজ নট দ্য ডিসক্রিশনারি পাওয়ার। এইটা হচ্ছে বিবেচনামূলক ক্ষমতা আদালতের নয়। আমরা দেখতে পাই এসআর অ্যাক্টের 8 এবং 9 ধারা হচ্ছে বিবেচনামূলক নয়, এগুলো হচ্ছে বিবেচনামূলক ক্ষমতা নয়। বাকি যে ধারাগুলো আছে সব ধারাগুলোই যে কার্যক্রম সবই হচ্ছে বিবেচনামূলক। তাহলে এখান থেকে একটা কনসেপ্ট ভিতরে আমাদের চলে আসলো, সেটা হচ্ছে বাকি ধারা বলতে আমরা বোঝাতে চাই যদি বলা হয় 10 ধারার কার্যক্রম কেমন হবে, বিবেচনামূলক। এরপর 11 ধারা কি হবে, 12 কি হবে, সব ধারা কিন্তু 42 কি হবে, 31 কি হবে, 39 কি হবে, 54 ধারা কি হবে, এগুলোকে কি উত্তর করব আমরা, এগুলো হচ্ছে discretionary power. So this is stated in terms of the briefly in a nutshell that can be pronounced in such a way DP. So what exactly the DP? This is totally D for discretionary. What exactly the discretionary? And P for power. This is the power which will be emerging system from the side of Bertrand Russell, Michel Foucault. Oh my God, we have the knowledge and it belongs to us. How can we actually discuss in terms of DP, discretionary power? তার মানে 8 ধারা আর 9 ধারা হচ্ছে কিন্তু বাধ্যতামূলক ক্ষমতা কোর্টের। এটা কার ক্ষমতা? আদালতের ক্ষমতা। 8 ধারায় এই সম্পত্তিটা যদি আপনি দখল করতে চান, এই সম্পত্তিটা যদি আপনি পুনরুদ্ধার করতে চান, তাহলে আপনাকে মামলা করতে হবে কত বছরের মধ্যে বাবা? 12 বছরের মধ্যে মামলা করতে হবে। এই 12 বছরের মধ্যে মামলা করতে সেটা কোথায় পেয়েছেন? 142 অনুচ্ছেদে। এই প্রতিকার কি? অবশ্যই আপনি আপিল করতে পারবেন। কে মামলা করতে পারবে? দখলের অধিকারী ব্যক্তি। দখলের কে? যে দখলের সত্ত্ব আছে, যার দখলের অধিকারী ব্যক্তি কিন্তু এই জায়গাটাতে মামলা করতে পারবে। তাহলে একটা সন্তান যদি এরকম ভিজুয়ালাইজেশন পিকচার ওয়াইজ যদি পড়ে, একটা সন্তান কি বুঝবে না? ধরুন আপনার নাম হচ্ছে মিস্টার তোফায়েল। এই মিস্টার তোফায়েলের একটা সম্পত্তি, স্থাবর সম্পত্তি, এই সম্পত্তিটা একজন মানুষ নিয়ে নিয়েছে, যেভাবে হোক সেখান থেকে সরিয়ে দিয়েছে। সে মামলা করতে পারবে কত বছরের মধ্যে? যদি সে 12 বছর একদিনে যায়, সে মামলাটাতে কি হবে? মামলা কি খারিজ হবে না চলবে? মামলা খারিজ। এই যে মামলা খারিজ হবে, এটা 3 ধারায় তামাদি আইনের বলা আছে। ক্লিয়ার? তামাদির মেয়াদ অন্তে মামলা খারিজ। যে বিবাদী পক্ষ যদি বিবাদী পক্ষ যদি দাবি উত্থাপন নাও করে তবু মামলা খারিজ। সেটাই হচ্ছে আমাদের 3 ধারার বিষয়। মামলা আপিল আবেদন যদি নির্দিষ্ট সময়ের মধ্যে না করা হয় তাহলে মামলা খারিজ। হ্যাঁ, ওই সময় যদি কোর্ট বন্ধ থাকে তাহলে 4-এ বলছে যে কোর্ট বন্ধ থাকলে খোলার দিন, আবার বন্ধুর দিন কি সরকারি ছুটির দিন তামাদি আইনে। তাহলে আমরা বুঝতে পারছি এই সৌন্দর্য এনে দিল কে? অবশ্যই ল ডক্টর। Another hesitation in this regard, Mr. Tofail? Any hesitation? Let's have a look here. Another question is that যদি বলা হয় যে অন্য জায়গাটাতে একটু যদি চিন্তা করি, ভিন্নতা একটু চিন্তা করি। প্রশনি দীপকাদে রাত ঘড়ি বানিয়েছি, এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটা অন্য ছবি দেখি। এখান থেকে যদি আমরা একটু চিন্তা করি বাবা, ওটা তো স্থাবর সম্পত্তি গেল। এখন কার, এই কারটা কি স্থাবর না অস্থাবর বলো তো বাবা? এই যে দেখতে পাচ্ছি এই কার কিনছে তো এরা, নাকি এই কার কিনে কি খুশি? এই যে একটা কার আমরা দেখতে পাচ্ছি, মিস্টার এ এন্ড বি, মিসেস, এরা দুজন স্বামী স্ত্রী, হাজব্যান্ড ওয়াইফ, এরা একটা মাইক্রো কিনেছে, কার কিনেছে। এই কারটা এটা কি অস্থাবর সম্পত্তি না? তাহলে এই যে অস্থাবর সম্পত্তি যদি থাকে, এই দখল পুনরুদ্ধার একজন নিয়ে গেছে, সে এই দখল পুনরুদ্ধারে মামলা করতে হবে কোন সময়ের মধ্যে? এটা আমরা পাই ধারা 10-এ। তো ধারা 10-এর বিষয়, এটা মামলা করতে হবে কতদিনের মধ্যে? এইটা এখন বিষয় 3 বছরের মধ্যে, নাকি? কোন অনুচ্ছেদে আছে? 49 অনুচ্ছেদে আছে। কি হবে প্রতিকার? আপিল হবে, কারণ 9-এ তো শুধু রিভিশন হয়।
তাহলে এই যে সিস্টেমটা একটা সন্তানের মনে থাকবে কিনা? সো আমাদের তাড়াতাড়ি ভর্তির জন্য অনলাইন অফলাইন ভর্তির জন্য তাড়াতাড়ি ভর্তি হয়ে যান বন্ধুরা। অনলাইন প্লাস অফলাইন এই 2 লাইনে ভর্তি চলছে, তাড়াতাড়ি ভর্তি হয়ে যান। অনলাইন অফলাইন, এটা কি বোঝা যাচ্ছে কিনা? যাচ্ছে না যাচ্ছে না? অস্থাবর সম্পদ। সো আমরা একটু, যেহেতু এটা ফ্রি ক্লাস, পুরোটা তো আমাদের দেখে যেতে পারেন। এখন যে 10টা আসবে সেটা শিখবো, যে 10টা পরীক্ষায় আসবে, 10টি প্রশ্ন কমন আসবে সেটা শিখবো। কখন এই কমন প্রশ্নটা এখন শিখবো, সেটা কখন? লাইভটাকে আগে স্টপ করে দিই। হ্যাঁ বাবা, স্টপ করে দিয়ে তারপরে ওটা আমরা গোপনে ওটা দিয়ে দিচ্ছি, কারণ এটা হচ্ছে মার্কেটিং, দ্যাট দ্য লাক্স সাবান অ্যাড অর দ্য কোকা কোলা অ্যাড। সো বন্ধুরা তাড়াতাড়ি ভর্তি হয়ে যান এবং দোজাহানের সোয়াব হাসিল করুন তাড়াতাড়ি। যদি আপনারা পাশ করতে চান, এক চান্সে দোজাহানের সোয়াব হাসিল করতে চান, ওমা আলাইনা ইল্লাল বালাদ।